আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমাদের রাষ্ট্রের মর্যাদার প্রতীক বঙ্গভবন, মানে প্রেসিডেন্টের বাসভবন এবং কার্যালয়। এই ভবনের নাম ব্যবহার করে কিংবা এই ভবনকে প্রদর্শন করে আমাদের যাবতীয় রাষ্ট্রাচার পরিচালিত হয়। বর্তমানে যে সরকারি ব্যবস্থা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সেখানে সরকারের সর্বময় কর্তৃত্ব এবং ক্ষমতা মূলত প্রধানমন্ত্রীর হাতে। প্রধানমন্ত্রী পার্লামেন্টের নিকট দায়বদ্ধ। তো পার্লামেন্ট সর্বময় ক্ষমতার অধিকারী এবং প্রধানমন্ত্রী পার্লামেন্টের কাছে জবাবদিহি করবেন। এর বাইরে সরকারের যে এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট রয়েছে, সেখানে পার্লামেন্টের বাইরে প্রধানমন্ত্রী এবং তার যারা মন্ত্রী পরিষদের যারা সদস্য, যেটাকে ক্যাবিনেট বলা হয়, তারা এই ক্যাবিনেটের সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করবেন। আর পুরো বাংলাদেশের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত কিছু মূলত প্রধানমন্ত্রীর পরামর্শ, হুকুম এবং পরিচালনায় চলবে। কিছু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রয়েছে যেগুলো একেবারে স্বতন্ত্র, যেমন ধরুন অডিটর জেনারেলের অফিস, অডিটর অ্যান্ড অ্যাকাউন্টস অ্যান্ড অডিটর জেনারেলের অফিস, তারপরে দুর্নীতি দমন কমিশন, এরপর বিচার বিভাগ, বিশেষ করে সুপ্রিম কোর্ট, এরপর নির্বাচন কমিশন, তারপর মানবাধিকার কমিশন। এরকম কিছু প্রতিষ্ঠান রয়েছে যারা মূলত স্বাধীন, কিন্তু তারা একটা বাৎসরিক রিপোর্ট তৈরি করেন। সেই রিপোর্টটি তারা রাষ্ট্রপতির কাছে বছরে একবার হস্তান্তর করেন এবং সরকারের সঙ্গে এ সকল স্বাধীন কমিশনের যে একটা রিলেশন, সেই রিলেশনটা মূলত রাষ্ট্রপতির মাধ্যমে হয়। এখন বিচারপতিদেরকে যাকে বলা হয় অপসারণের জন্য যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল রয়েছে, তো সেক্ষেত্রে রাষ্ট্রপতির অফিসকে ব্যবহার করা হয় কাউকে চাকরিচ্যুত করার জন্য, কোনো আসামিকে খালাস দেওয়ার জন্য, পার্লামেন্টের অধিবেশন ডাকার জন্য, কিংবা পার্লামেন্ট যাকে বলা হয় বাতিল করার জন্য এখানে রাষ্ট্রপতিকে ব্যবহার করা হয় এবং সবই করা হয়ে থাকে নির্বাচিত প্রধানমন্ত্রীর পরামর্শে। তো সেই ক্ষেত্রে রাষ্ট্রপতির আসলে কার্যত কোনো এক্সিকিউটিভ ক্ষমতা নেই, কিন্তু রাষ্ট্রের প্রতিটি কর্মই তাকে কেন্দ্র করে পরিচালিত হয়। তিনি ভীষণ রকম ব্যস্ত। ৩ বাহিনী প্রধান তার কাছে যাবেন, জাতীয় অনুষ্ঠানগুলো হবে তিনি সেটা করবেন। প্রধানমন্ত্রী বিদেশে যাবেন, এসে তার কাছে রিপোর্ট করবেন। যত রাষ্ট্রদূত আছেন বাংলাদেশে নিযুক্ত, তারা আসবেন, পরিচয়পত্র রাষ্ট্রপতির কাছে তারা দেবেন। তারপরে বাংলাদেশে যে কয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে সবগুলো প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে চ্যান্সেলরের যে পদ, এটি রাষ্ট্রপতির। কাজেই ওই সকল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান থেকে শুরু করে যত রকম আনুষ্ঠানিকতা, তাদের ক্রোড়পত্র প্রকাশ থেকে শুরু করে যা কিছু হবে, সেখানে রাষ্ট্রপতি প্রধান ব্যক্তি। তো কাজেই আপনি এই যে ঘটনাগুলো বললাম, আপনি যদি তাই ধরেন, তাহলে সকাল থেকে রাত্রি 12টা পর্যন্ত আসলে একজন রাষ্ট্রপতির ফুরসত নেই। তিনি কখনো দস্তখত করবেন, কখনো মেহমানদের সঙ্গে বৈঠক করবেন, কখনো অনুষ্ঠান করবেন, তারপরে কখনো বাইরে কোথাও যাবেন। সব মিলিয়ে একজন ব্যস্ত মানুষ। এবং এভাবেই আমাদের ওই বঙ্গভবন স্বাধীনতার পর থেকে আজ অবধি আলোকিত হয়ে আসছে। ওই বঙ্গভবনে নির্বাহী ক্ষমতা সম্পন্ন রাষ্ট্রপতি ছিলেন। অর্থাৎ যখন রাষ্ট্রপতি ব্যবস্থা ছিল তখন বঙ্গবন্ধুর জামানাতে ছিল, বাকশালের সময় ছিল, জিয়াউর রহমানের জামানাতে ছিল, এরশাদের জামানাতে ছিল। তখন রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। তখন রাষ্ট্রপতি একই সঙ্গে রাষ্ট্রের প্রধান এবং সরকারের প্রধান। 91 থেকে যখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট হলো, তখন রাষ্ট্রপতির পদটি আনুষ্ঠানিক একটি পদে পরিণত হলো। কিন্তু আনুষ্ঠানিক পদ হওয়ার পরেও বিচারপতি শাহাবুদ্দিন সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন,
তিনি একজন ক্ষমতাহীন রাষ্ট্রপ্রধান হয়েও ওই পদটিকে যে মর্যাদার আসনে তিনি নিয়ে গেছিলেন, এ এক অনন্য উদাহরণ। তিনি ঠিক হুবহু প্রধানমন্ত্রী বা সরকারের যে ভাষণ পার্লামেন্টে দেয়ার, ওটা তিনি পড়তে চাননি। তিনি সেটাকে পরিমার্জন করেছেন, তার মতো করে তৈরি করেছেন এবং সমস্ত রেকর্ড ব্রেক করে তার মতো করে সবকিছু করেছেন। আবার এখন এই যে জনাব শাহাবুদ্দিন চুপ্পু, আপনারা তাকে যত মন্দই বলেন না কেন, যা কিছু বলেন না কেন, বাংলাদেশের ইতিহাসে শাহাবুদ্দিন চুপ্পু এবং জেনারেল ওয়াকার, এই ২ জন মানুষ গত ১০ মাসে যা কিছু করেছেন, যদি সেটাকে আপহোল্ড করতে চান আপনি গণতন্ত্রের জন্য, আপনি যদি কৃতজ্ঞ থাকতে চান, তারা যেভাবে এই জুলাই আগস্ট বিপ্লবকে সম্মানিত করেছেন, এই বিপ্লবের সঙ্গে তারা একাত্মতা অনুভব করেছেন, তাদের কষ্ট হয়েছে। এ কারণেও জেনারেল ওয়াকার শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন, আত্মীয়, আর জনাব চুপ্পু শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ কর্মী। তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মেনে নেওয়া, এই জুলাই আগস্ট বিপ্লবের সরকারকে শপথ পাঠ করানো, মানে এগুলো না করে তিনি যদি পালিয়ে যেতে চাইতেন, পদত্যাগ করতে চাইতেন, তাহলে আরও বেশি জটিলতা তৈরি হতো। কিন্তু সেগুলো না করে তিনি গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন এবং এমনকি এই যে ইউনূস সরকারকে কিভাবে শপথ পাঠ করাতে হবে, যখন সবাই খুব দিশাহারা, ওই সময় কারো ব্রেন কাজ করছিল না। এর কারণ হলো যে প্রচলিত সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী, কানুন অনুযায়ী আসলে এই অন্তর্বর্তীকালীন সরকার বলতে কিছু নেই, তত্ত্বাবধায়ক বলতে কিছু নেই এবং প্রধান উপদেষ্টা বলতে কিছু নেই। তো সেক্ষেত্রে তার এই শপথ বাক্য পাঠ করার জন্য ওই বিপদের মুহূর্তে জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি রাষ্ট্রপতি পরামর্শ দিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের একটি রেফারেন্স আনা হোক ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী, এবং তাড়াতাড়ি সেটা সুপ্রিম কোর্টে সেই রেফারেন্সটা আনা হলো এবং সেই অনুযায়ী কিন্তু এই সরকার শপথ গ্রহণ করলো। অন্যথায় ওটা একটা জটিলতা তৈরি হয়ে যেত। এনিওয়ে, তো এখন সেই জনাব চুপ্পু কেমন আছেন, কি করছেন, তার দিনকাল কেমন যাচ্ছে? তিনি কি সরকারের আস্থাভাজন না বিরাগভাজন? তাকে কি সরকার সরাতে চাচ্ছে? তিনি কি মবের কবলে পড়বেন? তারপরে জনগণ যেকোনো সময় বঙ্গভবন আক্রমণ করে সবকিছু তছনছ করে বঙ্গভবনকে গণভবনের ডুপ্লিকেট কার্বন কপি বানিয়ে ফেলবে। এইরকম যে আতঙ্ক, এই আতঙ্কে তাকে তাড়া করছে? নাকি তিনি নিশ্চিন্তে নির্ভাবনায় পায়ের উপর পা তুলে তিনি তার দৈনন্দিন যে কাজকর্ম সেটা করে যাচ্ছেন? জনাব চুপ্পুর যারা ঘনিষ্ঠজন, যাদের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে, তাদের কারো কারো সঙ্গে আমার কথা হয়েছে। তাতে আমার যেটা মনে হয়েছে সেটি হলো যে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে সবচেয়ে অসহায়, ভীত-সন্ত্রস্ত এবং সবচাইতে আতঙ্কিত মানুষটির নাম হলো জনাব শাহাবুদ্দিন চুপ্পু। এবং রাষ্ট্রযন্ত্রে যত মানুষ রয়েছে এই মুহূর্তে সবচেয়ে কর্মহীন একজন মানুষ, যাকে রাষ্ট্রের কোনো কর্মে নিয়োজিত করা হচ্ছে না, অথচ রাষ্ট্র তার পেছনে সবচেয়ে বেশি অর্থ ব্যয় করছে। অর্থাৎ বঙ্গভবন রক্ষণাবেক্ষণ, সেখানে তার যে পিজিআর, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, সেটার বিপুল ব্যয়ভার এবং বঙ্গভবনের যে বিশাল কর্মকর্তা কর্মচারী, তাদের যে বেতন ভাতা থেকে শুরু করে সব কিছু, এসব করতে গিয়ে এই মুহূর্তে সরকারকে যে অর্থ ব্যয় করতে হচ্ছে, রাষ্ট্রকে যে অর্থ ব্যয় করতে হচ্ছে, বিনিময়ে শাহাবুদ্দিন চুপ্পুকে কিছুই করতে হচ্ছে না। তিনি শুধু বসে আছেন, পেপার পত্রিকা হয়তো পড়ছেন, ইন্টারনেটে ভিডিও দেখছেন, আর মনের দুঃখ দূর করার জন্য জিকির আজকার হয়তো করছেন বা প্রিয়জনের সঙ্গে কথাবার্তা বলে হতাশা দূর করার চেষ্টা করছেন। এর বেশি অন্য কিছু নয়।
দ্বিতীয়ত তিনি কি মুক্ত? তিনি কি স্বাধীন? অর্থাৎ তিনি কি ইচ্ছা করলে এখন আব্দুল হামিদের মতো বা সাবেক রাষ্ট্রপতিদের মতো সিঙ্গাপুরে আ শরীর পরীক্ষা করার জন্য যেতে পারেন? এবং আপনারা দেখেন গত কয়েক মাসে তার যে ছবিগুলি এসেছে তিনি ক্লান্ত, বিধ্বস্ত এবং রোগাক্রান্ত। তো সেক্ষেত্রে তার যে চিকিৎসা, সেই চিকিৎসার অবস্থা কি? দ্বিতীয়ত যে তিনি কি ইচ্ছে করলে বঙ্গভবনের বাইরে বের হয়ে কোনো সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন? কারো বাসায় বেড়াতে যেতে পারেন? অথবা তার পছন্দের কোনো মানুষকে তিনি নিমন্ত্রণ জানিয়ে আ বঙ্গভবনে নিয়ে তার সঙ্গে একটু খোশগপ্প করে সময় কাটাতে পারেন। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে না, তিনি সেটা পারেন না। তাহলে তিনি কি বন্দী, গৃহবন্দী, নজরবন্দী নাকি কিছুই না? তো এই যে গত ১০ মাস ধরে ১০ মাস ধরে এই অবস্থাতেই বাংলাদেশের সবচেয়ে প্রাইড অ্যান্ড প্রেস্টিজিয়াস যে ভবন, সরকারি দপ্তর, রাষ্ট্রীয় দপ্তর, সেই দপ্তরের এই অবস্থা চলছে এবং সেখানে যে বসবাস করছে তার এই অবস্থা চলছে। এটি রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানের জন্য, রাষ্ট্রীয় বিধি ব্যবস্থার জন্য চপেটাঘাত। এবং এই যে বঙ্গভবনে যে ভূত ঢুকেছে, যে অব্যবস্থাপনা ঢুকেছে, এটা যদি এভাবে চলতে থাকে এবং কোনো একদিন যদি উনি হার্ট অ্যাটাক করে এখানে মারা যান বা প্রকৃতির নিয়মে মারা যান, তাহলে ওই বঙ্গভবনে দ্বিতীয় কোনো রাষ্ট্রপতি যদি মাথায় ন্যূনতম বুদ্ধি থাকে, ওখানে আর কেউ বসবাস করতে চাইবে না। ওটা একটা যাকে বলা হয় অভিশপ্ত ভবনে পরিণত হবে। এই গেল এক। দ্বিতীয়ত রাষ্ট্রের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবনটি, যেটি রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস দলটি সেখানে নিয়োজিত রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় পাহারা দেওয়া, প্রধানমন্ত্রীর সিকিউরিটি নিরাপত্তা নিশ্চিত করার জন্য এসএসএফ রয়েছে, স্পেশাল সিকিউরিটি ফোর্স। কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্সের কাছে যে ধরনের অত্যাধুনিক অস্ত্র রয়েছে, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, তার চাইতেও শক্তিশালী আর্মস অ্যান্ড অ্যামুনিশন রয়েছে প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্টের কাছে। এর কারণ হলো যখন বিদেশি কোনো মেহমান আসে তখন এই পিজিআর দিয়ে তাদেরকে গার্ড অফ অনার প্রদর্শন করা হয়। তারা চৌকস। এরকম একটি চৌকস রেজিমেন্ট আ তার অধীনে থাকা সত্ত্বেও মানে এখানে যে আ তার যে যাকে বলা হয় মিলিটারি সেক্রেটারি তিনি একজন লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদার কর্মকর্তা এবং তার অধীনে একটা ফুল রেজিমেন্ট পিজিআর গার্ড রেজিমেন্ট এখানে কাজ করে এবং একটা রেজিমেন্ট মানে অনেক সৈন্য এবং তারা কেবলই মাত্র রাষ্ট্রপতির হুকুমে চলবেন, রাষ্ট্রপতির নিরাপত্তা বিধান করবেন। এখানে কমান্ড যেটা কমান্ড কাউন্সিল সেখানে রাষ্ট্রপতি ভার্সাস মিলিটারি সেক্রেটারি বা পিজিআর এর যিনি প্রধান তাদের মধ্যে তথ্য বিনিময় হবে। আমি যতটুকু জানি সেখানে সেনাপ্রধান বা এসএসএফ প্রধান এমনকি আ অন্য কোনো বাহিনীর প্রধান পিজিআর এর যে প্রধান রয়েছেন, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের যে প্রধান রয়েছেন তাকে কোনো নির্দেশ দিতে পারেন না এবং তিনি আ যেকোনো কাজ যেকোনো সময় করার জন্য ক্ষমতাসম্পন্ন পিজিআর প্রধান। তিনি যদি ট্যাঙ্ক চালিয়ে, কামান চালিয়ে বঙ্গভবন রক্ষা করতে গিয়ে যেকোনো অনার সৃষ্টি করেন, তাকে কোনো অবস্থাতেই দেশের প্রচলিত আইন অনুযায়ী কারো কাছে জবাবদিহি করতে হবে না। তো এরকম একটি শক্তিশালী বাহিনী বঙ্গভবন পাহারা দিচ্ছে। কিন্তু পাহারা দেওয়ার পরেও সেখানে মব আতঙ্ক বিরাজ করছে। এই বঙ্গভবন আক্রমণ করা হবে, এই বঙ্গভবন ভেঙে ফেলা হবে, এই বঙ্গভবনে এত তারিখে যাওয়া হবে। এরকম যে একটা যাকে বলা হয় স্লোগান, জিকির, ফিকির তোলা হচ্ছে এবং অতীতে বাংলাদেশে যে সকল মব হয়েছে গত ১০ মাসে এবং সেই মবের যে ভয়ঙ্কর রূপ বাংলাদেশে দেখেছে, বাংলাদেশ দেখেছে। যেখানে ঢাকা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, ক্যান্টনমেন্ট ঘেরাও করার কথা বলা হচ্ছে, ক্যান্টনমেন্টে ঢুকে যাওয়ার কথা বলা হচ্ছে। সাবেক সেনা কর্মকর্তা থেকে শুরু করে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের লোকরা ছাত্র জনতাকে নিয়ে ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকে গিয়ে
তারা সেখানে মিছিল করতে পারছে। এইরকম একটা হযবরল অবস্থার মধ্যে বঙ্গভবনে ঢুকে বা বঙ্গভবনের বাইরে এই যে মবক্রেসি বা মব সন্ত্রাস, এটি যদি কেউ চালাতে চায় আর তার ভয়ে যদি কেউ তটস্থ থাকে, সন্ত্রস্ত থাকে, এটা কোনো অবস্থাতেই শোভনীয় নয়। যারা এখন ক্ষমতায় আছেন তারা এই বিষয়টির সুরাহা করা উচিত। এর কারণ হলো, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। অতীতে যারা ক্ষমতায় বসে অনেককে অপদস্থ করেছে, ক্ষমতার কেন্দ্রগুলোকে নষ্ট করেছে এবং ন্যায় বিচারের যে পদগুলো রয়েছে সেগুলো রুদ্ধ করেছে, তারা সবাই সেইভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ যারা হাসছেন, আগামীতে তাদের কাঁদতে হবে, এটাই নিয়তি। এবং এই যে গত বছর অর্থাৎ 2024 সনের আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত যে কোর্ট কাছারি, যে অফিস আদালত যাদের আঙ্গুলি হেলনে চলতো, এখন সেই কোর্ট কাছারিতে তারা ভিক্ষুকের মতো ঘুরে বেড়াচ্ছে, কেউ তাদেরকে দেখেও জিজ্ঞাসা করছে না। এটাই নিয়তি, এটাই নিয়তির বিধান। আল্লাহ আমাদের সবাইকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক এনায়েত করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে মানুষের নানান কারণে ক্ষোভ ছিল, এ কথা সত্য, কিন্তু 5 আগস্ট তার সরকার পতনে যে গণ অভ্যুত্থান সংঘটিত হয়েছিল তার পেছনে যে যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণ করা ছিল, সরাসরি মার্কিন হস্তক্ষেপ ছিল, সে কথা এখন স্বীকার করে নিচ্ছেন খোদ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের শুভাকাঙ্ক্ষী পরামর্শদাতা এবং সমন্বয়কদের যে দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি, তার অভিভাবকদের কেউ কেউ, যেমন ফরহাদ মজহার, যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অর্থনীতিবিদ এবং জননীতি বিশ্লেষক জেফ্রি ডেভিড স্যাক্স শেখ হাসিনা সরকার পতনে মার্কিন গোপন অভিযান বিষয়ে যে একটি লেখা লিখেছিলেন আরও বেশ কিছুদিন আগে, সেটিকে ফরহাদ মজহার সমর্থন করছেন। তিনি বলছেন যে এটিকে একেবারে উড়িয়ে দেওয়া যাবে না, এবং একই সঙ্গে তিনি বেশ ইন্টারেস্টিংলি বলছেন যুক্তরাষ্ট্র যে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বেছে নিয়েছিল, তিনি সেসব উদ্দেশ্য সার্ভ করতে পারছেন কিনা সেই প্রশ্ন তুলেছেন। বেশ মজার বিষয়। আমি ফরহাদ মজহার সম্পর্কে শেষের দিকে আসছি, তার আগে জেফ্রি ডেভিড স্যাক্স যেই লেখাটি লিখেছিলেন সেই লেখাটি সম্পর্কে একটু বলে নিই। তার লেখার শিরোনাম ছিল দ্য ভেরি স্ট্রং এভিডেন্স অফ দ্য ইউএস রোল ইন টপলিং দ্য গভর্নমেন্ট অফ ইমরান খান ইন পাকিস্তান রেইজেস দ্য লাইকলিহুড দ্যাট সামথিং সিমিলার মে হ্যাভ অকার্ড ইন বাংলাদেশ। অর্থাৎ পাকিস্তানে ইমরান খান সরকারের পতনে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা ছিল, ঠিক একই ধরনের ভূমিকা বাংলাদেশে শেখ হাসিনা সরকার পতনের ক্ষেত্রে দেখা গেছে প্রমাণ সাপেক্ষে। তিনি তার লেখাতে বলছেন, এই লেখাটি হয়তো অনেকের পড়া নেই, জানা নেই, সেই কারণে অংশ বিশেষ তুলে ধরতে চাই। তিনি বলছেন, দক্ষিণ এশিয়ার 2 সাবেক প্রধান নেতা, তাদের সরকার পতনে যুক্তরাষ্ট্রের গোপন অভিযান চলেছে। তাদের মধ্যে একজন পাকিস্তানের ইমরান খান, আর একজন হচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং দুটি ঘটনা একই রকম। তিনি যেভাবে বলার চেষ্টা করছেন যে পাকিস্তানের ক্ষেত্রে যেটি ঘটেছে, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু 2022 সালের 7 মার্চ যুক্তরাষ্ট্রে পাকিস্তানে নিযুক্ত যে রাষ্ট্রদূত আসাদ মজিদ খানের সাথে দেখা করেন, এবং দেখা করে তিনি বলেছিলেন যে সতর্ক করে দিয়েছিলেন রাশিয়া এবং ইউক্রেন সম্পর্কে মিস্টার খানের যে আক্রমণাত্মকভাবে নিরপেক্ষ অবস্থান, সে কারণে ইমরান খান পাকিস্তান মার্কিন সম্পর্ককে হুমকির মুখে ফেলছেন। এবং লু এ কথা জানিয়ে দিয়েছিলেন যে তার সরকারের বিরুদ্ধে যদি অনাস্থা আনা হয় পার্লামেন্টে, তাহলে তার মতো যারা সরকারি কর্মকর্তা পাকিস্তানে রয়েছেন অথবা যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা নিরাপদ থাকবেন, অন্যথায় ভয়ঙ্কর কিছু হতে পারে। একথা তো আমরা সবাই জানি। এবং ডোনাল্ড লুয়ের সেই বক্তব্য রেফারেন্স আকারে টেনে নিয়ে এসে বলছেন যে বাংলাদেশে সাম্প্রতিক সহিংস অভ্যুত্থানেও মার্কিন যুক্তরাষ্ট্র একই ভূমিকা পালন করেছে। ছাত্র অস্থিরতার কারণে প্রধানমন্ত্রী হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল, এবং বাংলাদেশের সেনাবাহিনী যখন বিক্ষোভকারীদের সরকারি অফিসে হামলা চালানো থেকে বিরত রাখতে অস্বীকৃতি জানায়, তখনই শেখ হাসিনা ভারত পালিয়ে যান বা দেশ ত্যাগ করেন। এবং
তার আগে শেখ হাসিনা একটি চমকপ্রদ দাবি করেছিলেন, যখন 2024 সালের 17 মে সেই একই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু শেখ হাসিনার সঙ্গে দেখা করে তিনি এই অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা অনুমোদন করতে চেয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা অস্বীকৃতি জানিয়েছিলেন এই কারণে যে এটি চীনকে নিয়ন্ত্রণ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের একটা কৌশলের অংশ। কিন্তু শেখ হাসিনা তাতে রাজি হননি এবং শেখ হাসিনা ডোনাল্ড লু সম্পর্কে আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে 14 দল ছিল সেই দলের নেতাদের ডেকে বলেছিলেন যে সাদা চামড়ার লোকদের একটি দেশ তাকে পতনের চেষ্টা করছে। এবং আপনাদের নিশ্চয় মনে আছে শেখ হাসিনা এই ধরনের বক্তব্য দিয়েছিলেন যে সাদা চামড়ার একটি দেশের লোক তাকে বলছেন, প্রস্তাব দিয়েছেন এখানে একটি খ্রিস্টান রাজ্য তৈরি করার। ডেভিড জেফ্রি স্যাক্স বলছেন যে কিন্তু শেখ হাসিনা তিনি জোটের নেতাদের সামনে বলেছিলেন তিনি কারোর সঙ্গে আপোষ করতে চান না। ইমরান খানের মতো শেখ হাসিনাও নিরপেক্ষতার বৈদেশিক নীতি অনুসরণ করেছিলেন, যার মধ্যে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই নয়, চীন ও রাশিয়ার সাথেও গঠনমূলক সম্পর্ক ছিল, যা মার্কিন সরকারকে গভীরভাবে আতঙ্কিত করেছিল। এবং হাসিনার যে অভিযোগ তার সত্যতা প্রমাণের ক্ষেত্রে জেফ্রি ডেভিড স্যাক্স আরও কয়েকটি প্রসঙ্গ নিয়ে এসেছেন। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ দুটি সামরিক চুক্তি স্বাক্ষর করতে বিলম্ব করেছিল বা অস্বীকার করেছিল, যেগুলো 2022 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র খুব জোর দিয়ে চালিয়ে আসছিল। তার মধ্যে একটি ছিল জেসোমিয়া, অর্থাৎ জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন, যার মাধ্যমে বাংলাদেশকে ওয়াশিংটনের সাথে সামরিক সহযোগিতার জন্য আবদ্ধ করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। এবং প্রধানমন্ত্রী হাসিনার সরকার স্পষ্টতই এতে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এই জায়গায় এসে জেফ্রি ডেভিড স্যাক্স বলছেন যে যদি এই বিষয়ে মার্কিন কংগ্রেসে কোনো অভিযোগ জানানো হয় তাতে কোনো লাভ নেই, বরং এই বিষয়ে এগিয়ে আসা উচিত জাতিসংঘের। কারণ গোপন শাসন ব্যবস্থা পরিবর্তন অভিযান আন্তর্জাতিক আইনে স্পষ্টতই অবৈধ এবং বিশ্ব শান্তির জন্য অনেক বড় হুমকি। কারণ এগুলো জাতিগুলোকে গভীরভাবে অস্থিতিশীল করে তোলে এবং প্রায় যুদ্ধের মতন ভয়ঙ্কর কিছু সূত্রপাত ঘটায়, পাশাপাশি নাগরিক বিশৃঙ্খলার দিকে নিয়ে যায় সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে। তিনি বলছেন যে পাকিস্তান ও বাংলাদেশের ক্ষেত্রে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সরাসরি সাক্ষ্য গ্রহণ করা, যাতে এই দুই নেতার সরকার উৎখাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রমাণ মূল্যায়ন করা যায়। এবং জেফ্রি ডেভিড স্যাক্স আরও একটি পরিসংখ্যান তুলে ধরেছেন যে যুক্তরাষ্ট্র 1947 সাল থেকে 1989 সাল পর্যন্ত এরকম গোপন অভিযান বিভিন্ন রাষ্ট্রের সরকার পতনের জন্য তারা অভিযান চালিয়েছে 64টি ক্ষেত্রে সফল হয়েছে। এর বাইরে আরও অনেক ধরনের অভিযান তারা পরিচালনা করেছে যেগুলো সফল হয়নি। এখন বলি ফরহাদ মজহার সম্পর্কে। ফরহাদ মজহার সমকালকে একটি ইন্টারভিউ দিয়েছেন বুধবারই, যেটি প্রকাশ হয়েছে। সেখানে তিনি কথা প্রসঙ্গে যেমন জেফ্রি ডেভিড স্যাক্সের এই বক্তব্যকে সমর্থন করলেন, তিনি বললেন যে এটি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সেই জায়গা থেকে সমকালের আরেকটি প্রশ্ন ছিল, এই বাস্তবতায় বর্তমান সরকারকে আপনি কীভাবে দেখছেন? ফরহাদ মজহর যে কথাগুলো বলছে, ডক্টর ইউনূসকে আমরা কেন চেয়েছি? আন্তর্জাতিক ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশের এই ঐতিহাসিক রূপান্তরের কেন্দ্র থেকে তিনি যেন জনগণের অভিপ্রায় বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। তিনি হয়তো চেষ্টা করছেন ভারতকে মোকাবেলার ক্ষেত্রে নানান কিছু করতে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যেমন করে রেজিম চেঞ্জ করতে চেয়েছিল, তেমনি বাংলাদেশেও রেজিম চেঞ্জ কি হয়েছে? এই কথাটা উনি কী প্রমাণ করতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? তিনি বলছেন এই দিকে সন্দেহ দেখা দিয়েছে। তিনি ব্যর্থ হলে জেফ্রি ডেভিড স্যাক্সের মূল্যায়ন সঠিক বলে প্রমাণিত হবে। জেফ্রি স্যাক্স আমাদের গণ আকাঙ্ক্ষাকে উপেক্ষা করেছেন, মানে গণ অভ্যুত্থানের পিছনে যে যুক্তরাষ্ট্রের প্লট নির্মাণ করা ছিল, এই বক্তব্য উপস্থাপন করে তিনি গণ অভ্যুত্থানকে ছোট করে দেখতে চেয়েছেন, কিন্তু তার কথাটা পুরোটা মিথ্যা নয়।
ফুয়াদ মজুমদারদের তো অন্যরকম এজেন্ডা রয়েছে। সেই জায়গা থেকেও যে একেবারে যুক্তরাষ্ট্রের এই গোপন অভিযান, ডিপ স্টেটের খেলা, যেটি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অর্থনীতিবিদ জেফ্রি ডেভিড স্যাক্স প্রমাণ সাপেক্ষে তুলে ধরার চেষ্টা করেছেন, সেটিকে অস্বীকার করতে পারেননি। অতএব প্রমাণ আরও মিলবে